আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের গণিতের শেষ ক্লাস। বাছাইকৃত ১০০০টি প্রশ্নের ৯৮১ থেকে ১০০০তম প্রশ্নর সমাধান হবে আজকের ক্লাসে। যদি সিরিয়ালি বলি তাহলে ২৯ নাম্বার ক্লাস, এবং এই ক্লাসের মাধ্যমেই আমাদের ৭৫ দিনের যে জব প্রস্তুতির আয়োজন, সেখানে গণিতের প্রশ্নগুলো শেষ হচ্ছে। আজকের ক্লাস শেষ করে আপনারা যারা শুরু থেকে ছিলেন তারা জানাবেন যে আপনাদের অনুভূতিটা কি, গণিতের অগ্রগতি হয়েছে কিনা, এবং আপনারা যে দীর্ঘদিন ধরে ক্লাস করছেন, এই ক্লাসে যে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা প্রত্যেকটা ক্লাসে পার্সেন্টেজ করবেন, কত শতাংশ আপনার ঠিক হচ্ছে, কত শতাংশ আপনার ভুল হচ্ছে। এই পার্সেন্টেজের যে হচ্ছে আপনার ধারাবাহিকতাতে আপনার কি পার্সেন্টেজটা সঠিকের পরিমাণ কি বাড়ছে কিনা, এবং হচ্ছে আপনারা যে ক্লাসগুলো করলেন, কোন কোন টপিকে আপনার বেসিক শিখতে হবে এইটা আপনার নোট খাতায় আপনি নোট করেছেন কিনা। কারণ এই ক্লাস থেকে আপনি বিশেষ করে যদি নোট করে ফেলেন, তাহলে আপনার পুরো কিন্তু প্রত্যেকটা সাবজেক্টই, বিশেষ করে আমি আমার ম্যাথের কথা যদি বলি, তাহলে ম্যাথের উপরে আপনার কি অবস্থা, আপনার কোন অধ্যায়ের দুর্বলতা রয়েছে আপনি কিন্তু খুব ভালোভাবে সেটা বুঝতে পেরেছেন। এবং বেসিক ক্লাস আপনার যে জায়গায় দুর্বলতা বেশি, যে জায়গায় সম্ভাবনা বেশি, সাপোজ ধরেন ২টা চ্যাপ্টারে আপনার সেম দুর্বলতা, বাট একটা চ্যাপ্টার আপনার একটু সহজেই বুঝে ফেলতে পারবেন, তাহলে ওই চ্যাপ্টারটাই আগে শিখেন। ঠিক আছে? তারপরে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারটা ওইটা আবার আগে শিখেন। তো আমরা সমাধানের দিকে যাব। আপনারা অনেকেই জয়েন করে ফেলেছেন। কথা না বাড়িয়ে আমরা প্রথম প্রশ্নের দিকে আজকে যাব। আজকে আমরা ২০টা প্রশ্ন, এবং আজকের ক্লাসে কিন্তু আপনারা একটু তুলনামূলক কঠিন প্রশ্নগুলা সমাধান করবেন। তার মানে আমরা যদি বলি সম্ভাবনার কিছু ম্যাথ, তারপরে হচ্ছে আমরা যদি বলি যে সমীকরণ সলভের থেকে, সেখান থেকে অসমতার কিছু ম্যাথ হচ্ছে আমরা সমীকরণ দিয়ে অসমতা তৈরি করা, সেখান থেকে আমরা কিছু ম্যাথ করব। তার মানে লাস্টের কিছু একটু তুলনামূলক কঠিন প্রশ্নগুলোর আজকে আপনারা সমাধান করবেন। তো যারা এটা সমাধান করতে পারবেন আপনারা সমাধানটি করে ফেলুন। আর যারা এই এই সমাধানটি পারেন না বা এই টপিকটাই জানা নেই, তারা সমাধানটা একটু ভালো করে দেখুন। তো বলতেছে যে দুইটি সংখ্যার লসাগু এবং গসাগু, দুইটি সংখ্যার লসাগু দেওয়া আছে, দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে এবং গসাগু দেওয়া আছে, এবং তাদের একটি সংখ্যাও দেওয়া আছে। তো সংখ্যাটা আসলে সাংখ্যিক মান না দিয়ে রাশি আকারে দেওয়া আছে, একটা বীজগাণিতিক রাশি হিসেবে দেওয়া আছে। তো ডাজেন্ট ম্যাটার এটা বীজগাণিতিক রাশি আকারে দেওয়া আছে অথবা সংখ্যাদ্বয়ের মান দেওয়া আছে কিনা, আমার সূত্র কিন্তু সেম থাকবে, যেটা সমাধান আমরা অলরেডি আগেই করেছি, যে দুইটি সংখ্যার গুণফল। তা আমরা এখান থেকে লিখতে পারি যে দুটি সংখ্যার গুণফল, তো সংখ্যাদ্বয়ের গুণফল ইকুয়াল আসলে তাদের উক্ত সংখ্যা। তো এত আসলে আপনার নোটে লেখার আসলে প্রয়োজন নাই। তো আপনি লিখতে পারেন যে উক্ত সংখ্যাদ্বয়ের লসাগু গুণন গসাগু। তার মানে দুইটি সংখ্যা, তাদের গুণফল তাদের লসাগু আর গসাগুর গুণফলের সমান। তাহলে আমরা যদি বলি একটা সংখ্যা, এখানে একটা রাশি আমার দেওয়াই আছে, আর একটা অপরটাকে আমরা পি ধরে নিলাম, তাহলে এই যে আমাদের রাশিটা 4x² প্লাস 20x প্লাস 24 ইন্টু, এটার সাথে ইন্টু হবে পি, কারণ সংখ্যা দ্বয়ের গুণফল। তাহলে একটা সংখ্যা দেওয়া আছে, আরেকটা সংখ্যাকে আমি পি ধরে নিলাম, তাহলে গুণন পি, এইটা হবে তাদের লসাগু গসাগুর গুণফলের সমান। তাহলে লসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, তাহলে লসাগু 4x³ 4x³ প্লাস 12x² মাইনাস 16x মাইনাস 48, এটা হচ্ছে তার লসাগু, গুণন গসাগু আমরা 2x প্লাস 4। এখন আমাদেরকে ওই অপর সংখ্যাটা বের করতে বলছে, তার মানে পি এর মান বের করতে হবে। পি এর মান যদি আমরা বের করতে যাই, তাহলে পি ইকুয়াল কি হবে বলেন তো, এই সংখ্যাটা দিয়ে আমরা ভাগ হবে। তাহলে পি মানে আমি এইটা মুছে দিলাম, আর এই পাশে যেটা ছিল এই সংখ্যা দিয়ে ভাগ হয়ে গেল, সেটা হচ্ছে 4x² প্লাস 20x প্লাস 24। বুঝতেই পারছেন জায়গা সংকটের কারণে আমি কি করে দিলাম, আমি এই পাশে মুছে দিয়ে ভাগ করে দিলাম ওইটা। এখন এইটার ক্যালকুলেশন করতে হবে। এইটার ক্যালকুলেশন যদি করি, আমার এই যে এখান থেকে আমি
নিচে 4টা যদি আমি কমন নেই, যেহেতু 4 তারপরে হচ্ছে 20 তারপর 24, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4 ছক 24 6 6। এখানে যদি 4 কমন নেই, কারণ 4 আছে, 12 আছে, 16 আছে, 48 আছে, তাহলে 4 যদি কমন নেই তাহলে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4 কমন নিচ্ছে, 4 12 48 12 গুণন এখান থেকে যদি আমি 2 কমন নেই x প্লাস 2। এবারে এইটা আমরা একটু সাইডে করি, যেহেতু আমাদের জায়গার এইখানে যে আমরা যে একটা ত্রিঘাত সমীকরণ দেখতে পাচ্ছি, সেই ত্রিঘাত সমীকরণ এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12, এখানে এই যে ত্রিঘাত সমীকরণ বা চতুর্ঘাত সমীকরণের যখন আমরা মিডিল টার্ম করব, উৎপাদকে বিশ্লেষণ করব, তখন হচ্ছে দ্বিতীয় লাইনের আগে আমরা কিন্তু তৃতীয় লাইনটা করতে হবে। এখন আমরা যে তৃতীয় লাইনটা করব কার উপরে বেসিস করে, কার উপরে ভিত্তি করে, সেটা হচ্ছে যে এক্স এর কোন মানের জন্য এই রাশিটার ভ্যালুটা আমি 0 পাবো। তো এক্স এর মান আমরা বলেছিলাম যে শুরুতে আপনি 1 দিবেন, তারপরে -1 দিবেন, 2 দিবেন, -2 দিবেন, 3 দিবেন, -3 দিবেন, এইভাবে ক্রমান্বয়ে চেক করতে থাকবেন। তাহলে 1 যদি আপনি এক্স এর ভ্যালু বসান, তাহলে 1 3x স্কয়ার, এক্স এর ভ্যালু 1 হলে এক্স স্কয়ারের ভ্যালু 1, 3 আর 1 3, এক্স এর ভ্যালু 1 হলে এখানে 4 -4 আর -12, তাহলে 3 আর 1 এ 4 -4 -12, তাহলে 0 হচ্ছে না। 0 যেহেতু হচ্ছে না, তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে আমার এই ভ্যালুটা 1 হবে না, 1 হচ্ছে তার একটা সমাধান হবে না। -1 দিয়েও হওয়ার পসিবিলিটি নাই, আপনি দেখতেই পাচ্ছেন এই পাশে খুবই ছোট ভ্যালু আর এই পাশে একটা -12 আছে। তো x এর ভ্যালু আমরা 2 দিয়ে দেখি, x এর ভ্যালু 2 দিলে এখানে 8 পাবো, x টু দি পাওয়ার মানে x কিউব, 2 এর উপর কিউব মানে 8, x এর স্কয়ার তাহলে 2 দুগুণে 4, 3 4 এ 12, x এর ভ্যালু 2 হলে -4 দুগুণে 8 -12, তাহলে +12 -12 কাটা, 8 -8 কাটা, তাহলে থাকতেছে 0। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে x এর ভ্যালুটা 0 হলে রাশিটার পুরা মান 0 আসতেছে, 0 হচ্ছে। এখান থেকে আমরা বলতেই পারি যে x ইকুয়াল 2, তাহলে x - 2 ইকুয়াল 0। এই x - 2টা এই রাশিটার একটা উৎপাদক। তৃতীয় লাইনে তাহলে আমরা x - 2 x - 2, এখানে যেহেতু x এর উপরে কিউব ঘাত হচ্ছে 3 আছে, আমরা তিনটা x - 2 x - 2 x - 2 দিয়ে দিলাম। এবার দ্বিতীয় লাইনের কাজ করব। x এর এখানে কিউব আছে, x আছে, তাহলে x স্কয়ার দিয়ে আমি গুণ করে দিলাম। x স্কয়ার দিয়ে x কে গুণ করলে x কিউব, x স্কয়ার দিয়ে -2 কে গুণ করলে -2x স্কয়ার। এখন এখানে আমি দেখলাম -2x স্কয়ার আছে, আর আমার যে মূল সমীকরণ, সেই মূল সমীকরণে দেখতে পাচ্ছি +3x স্কয়ার। তো -2x স্কয়ারকে আমি +3x স্কয়ার পাবো কখন? -2x স্কয়ারের সাথে আমি যদি 5x স্কয়ার যদি যোগ করি, তাহলে 5 থেকে 2 বিয়োগ হয়ে 3x স্কয়ার, 3টা আমার পজিটিভ থেকে যাবে। এজন্যই আমরা এখানে খুব সহজেই +3 দিয়ে দিতে পারি। +3 দিয়ে যদি আমি গুণ করি, 3 দিয়ে গুণ করলে 3x হয়, কিন্তু আমার তো 3x স্কয়ার লাগবে, সরি 5 দিয়ে গুণ করতে হবে, 5x দিয়ে গুণ করতে হবে। তাহলে 5x দিয়ে যদি গুণ করি, 5x আর x, 5x স্কয়ার প্লাস 5x - 2, 5 দুগুণে 10 -10x। এখন একটু খেয়াল করেন, আমার এখানে -10x, কিন্তু মূল সমীকরণে আমার -4x হইতে হবে। তাহলে -10x কে আপনি -4, তাহলে কমাই ফেলতেছেন। কত কমাচ্ছেন? 6 কমাচ্ছেন। এজন্য +6 দিয়ে এখানে গুণ করে দেন। +6 দিয়ে x কে গুণ করলে +6x, তাহলে -10x থেকে +6x যদি যোগ করেন তাহলে -4x, আর 6 আর -2, 6 দুগুণে 12 -12, দেখেন এখানে -12 মিলে গেছে, অবশ্যই মিলে যাবে, প্রশ্ন সেভাবেই করা হবে। এখান থেকে তাহলে আমরা এখন কি করতে পারি, x - 2 x - 2 x - 2, x - 2 যদি আমি কমন নেই, এখানে x স্কয়ার প্লাস 5x আর এখানে +6। একটু খেয়াল করে দেখবেন, পরীক্ষাতে আপনাকে সেই অঙ্কটাই দিছে, দেখেন লাস্টের এই কাজটা আর করার দরকার নাই। দেখেন
নিচেও এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 আছে। এখন যদি আপনি এই যে এই পুরো রাশিটার ভ্যালুটা বসাই দেন, যেটা আপনি এখানে করলেন, এটা যদি বসাই দিতে পারেন 4, এইটার ভ্যালু হচ্ছে x মাইনাস 2 আর এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, নিচে 4 এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, উপরে গুণ আছে 2 ইন্টু এক্স প্লাস 2। এখন তাহলে এইটা কেটে দেন, এইটা কেটে দেন, 4 4 কেটে দেন, থাকলো কি x মাইনাস 2 এক্স প্লাস 2 আর বাইরে 2, তাহলে বাইরে 2 x মাইনাস 2 আর x প্লাস 2 মানে এক্স স্কোয়ার মাইনাস 4, 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, খ নাম্বারটা হচ্ছে আনসার। এই জন্যই কিন্তু বলেছিলাম যে আজকের দিনের আমাদের যে প্রশ্নগুলা, এগুলা তুলনামূলক ব্যাখ্যাগুলা বড় হবে। আর এই প্রশ্নগুলা পরীক্ষার হলে যারা পারবেন না, এই প্রশ্নগুলো আসলে সবার শেষে দিবেন, যারা পারবেন না তাদের খুব বেশি ক্ষতি হবে না, কিন্তু এই প্রশ্নগুলো যারা পরীক্ষার হলে পারবেন তাদের ডিফারেন্সটা তাদেরকে অনেক উপরে নিয়ে যাবে, কারণ মেজরিটি সংখ্যক এই প্রশ্নগুলা পরীক্ষার হলে পারবেন না। তাহলে আপনার কি অবস্থা এটা সবচাইতে বেশি আপনি জানেন। এবং আপনার যদি গণিতের একটু ভালো লাগে বা গণিতের এই টপিকটা ভালো করে বুঝতে পারেন, বাসায় কয়েকবার করবেন, যেন এইটার আপনার কয়েকবার করার ফলে আপনার সময়টা অনেক কমে আসে এবং 1 মিনিটের মধ্যে যেন করতে পারেন। 1 মিনিটের মধ্যে এই প্রশ্নটা করতে পারাটা একটু চ্যালেঞ্জিং হবে, তারপরেও আপনারা বেশি প্র্যাকটিস করলে করতে পারবেন এবং সবার শেষে করবেন এই জাতীয় প্রশ্ন। পরের প্রশ্নটা এবার আমরা একটু দেখি। বিশ পার্সেন্ট যৌগিক মুনাফায় 20% যৌগিক মুনাফায় মূলধন 10,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ হলো। যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয়, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত? এখানে একটু চিন্তা করেন। আপনাকে বললাম আপনাকে বার্ষিক আমি 20% ইন্টারেস্ট দিব, কিন্তু 6 মাস পর পরে আপনি ইন্টারেস্টটা উঠাইতে পারবেন। তার মানে 6 মাসের কিস্তিতে আপনাকে 20% বার্ষিক মুনাফা ইন্টারেস্ট আমি দিলাম বা আপনি আমার কাছে রাখলেন। এই যে 6 মাস কিস্তি ভিত্তিক বা 6 মাস মেয়াদি, এইটা দিয়ে বোঝায় 6 মাস পর পরে আপনার থেকে কি নিবে, আপনার থেকে আপনি ব্যাংকে রাখলে আপনাকে ইন্টারেস্ট দিবে, আর আপনি যদি লোন নেন আপনাকে ইন্টারেস্ট ঘুরে দিতে হবে। তাহলে এই প্রশ্নটা সেম প্রশ্ন, 20% যৌগিক মুনাফা, এটা হচ্ছে বাৎসরিক 20% মুনাফা থাকবে, কিন্তু অর্ধ বছর হিসেবেই আসলে মুনাফাটা ক্লিয়ার করতে হবে। এখন বার্ষিক যদি 20% হয়, তাহলে 6 মাস পর অর্ধ বছরে আসলে এই মুনাফার হারটা আসলে কত হবে? 20/2, 10%। 10%। আপনার 20% হচ্ছে বাৎসরিক, এখন অর্ধ বছরে তাহলে কত হবে? অবশ্যই বাৎসরিক যেটা আছে ওইটাকে 2 দিয়ে ভাগ করবেন এবং 1 বছরে কিন্তু 2 বার মুনাফার হিসাবটা হবে, 1 বছরে 2 বার। এখন বলতেছে তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত? চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আপনারা জানেন, সি দিয়ে প্রকাশ করেন আর এ দিয়ে প্রকাশ করেন, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এন হচ্ছে বছর সংখ্যা। এখন এখানে এন বছরটা আসলে কত হবে? অ্যাকচুয়ালি এন এর ভ্যালুটা কত হবে? এন এর ভ্যালু কি 2 বছরে, যেহেতু বলছে যে যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয়, চক্রবৃদ্ধি মূলধন কত? 2 বছরের জন্য, 2 বছরের জন্য বিনিয়োগ করছে, 2 বছরের জন্য বিনিয়োগ করছে, এন এর মান 2 তখন হবে যখন আমার আর এর ভ্যালু 20%, কিন্তু এন এর মান আমার যখন অর্ধ বছর হিসাব করব দিয়ে আর এর ভ্যালু আমার 10% করে নিব, তখন কিন্তু আমার এন এর ভ্যালুটা 2 এর সাথে 2 গুণ হয়ে 4 বার হবে, কারণ 4 বার ইন্টারেস্ট, বছরেই 2 বার ইন্টারেস্ট দিতে হবে 10% করে, 2 বছরে তাহলে 4 বার ইন্টারেস্ট দিতে হবে। এই ক্যালকুলেশনটাই হচ্ছে এখানকার মেন জিনিস। পি এর ভ্যালু দেওয়া আছে 10,000, পি এর ভ্যালু দেওয়া আছে 10,000। ওকে, 1 প্লাস 10%
10 ডিভাইডেড বাই 100 1/10, তাহলে 1/10, n এর ভ্যালু 4। একে আমরা 10 টু দি পাওয়ার 4 আকারে লিখতে পারি। এবার এখানে আমি যদি ক্যালকুলেশন করি 10 10 প্লাস 1 11 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 4 11 টু দি পাওয়ার 4, 10 এর উপরেও 4, 10 10 কাটা 11 টু দি পাওয়ার 4, এই হচ্ছে 11 টু দি পাওয়ার 4। খ নাম্বার হচ্ছে আনসার। ইয়েস, খ নাম্বার হচ্ছে আনসার। এবার দেখেন আমাদের এই যে আয়োজন চলছে, এই যে আয়োজন চললো, আজকে শেষ হচ্ছে গণিতের অংশ। আমাদের অলরেডি বাংলার অংশ শেষ, ইংরেজির অংশ শেষ। 1000টি করে প্রশ্ন, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং সাধারণ গণিত, মোট 4000 বাছাইকৃত প্রশ্ন নিয়ে বই হচ্ছে অল ইন ওয়ান কোশ্চেন ব্যাংক। অল ইন ওয়ান যে কোশ্চেন ব্যাংক, এই কোশ্চেন ব্যাংকটা আপনারা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা নিবেন তারা অবশ্যই সংগ্রহে রাখবেন, কারণ এই প্রশ্ন ব্যাংকটা আপনি সলভ করে এবং এখানে আপনার পরীক্ষা দেওয়ার ইয়াটা থাকবে। এক পেজে ধরেন ম্যাথের প্রশ্ন আছে, তারপরের পেজে ম্যাথের প্রশ্ন আছে, প্রত্যেকটা পেজে যে কয়টা প্রশ্ন আছে নিচে হচ্ছে আপনার ঘর কাটা থাকবে, ওই ঘরে আপনি নিজে পরীক্ষা দিলেন এবং 1 নম্বরে আপনি দিলেন ক, 2 নম্বরে খ, এরকম করে পরীক্ষা দিয়ে চলে গেলেন। বইয়ের শেষে যে আপনারা সেখান থেকে এসে আপনাদের মিলাইতে পারবেন, তার মানে নিজের বাসায় বসে পরীক্ষা দিতে পারবেন। 4000টা প্রশ্নের পরীক্ষা আপনি দিতে পারবেন। দেওয়ার পরে কোনোটার ব্যাখ্যা যদি প্রবলেম হয় যে এটা আপনার ভুল হয়েছে এবং ব্যাখ্যায় প্রবলেম, সাথে সাথে প্রত্যেক জায়গাতেই কিউআর কোড আছে, কিউআর কোড স্ক্যান করে আপনি ভিডিওতে চলে যাবেন, দিয়ে ওই প্রশ্নটার মানে শুধুমাত্র ব্যাখ্যা যে আপনার কি বইয়ে লেখা আছে তা না, ওখানে আপনি ব্যাখ্যাটা এই ক্লাস থেকেই আপনি আবার বুঝে নিতে পারবেন। এইটা হচ্ছে সুবিধা, ঠিক আছে? তো আপনারা অবশ্যই বইটা সংগ্রহ করবেন, সংগ্রহ করে আসলে নিজের প্রস্তুতিটাকে আরো বেশি শানিত করবেন। এবারে আমাদের পরের প্রশ্নটা একটু দেখুন। একটি ক্লাবের 80% সদস্য পুরুষ, 80% সদস্য পুরুষ, তার মানে 20% কিন্তু আরো মহিলা আছে। আচ্ছা, 80% পুরুষ, 20% তাহলে মহিলা। ওকে, পুরুষ সদস্যদের 50% পেশায় ডাক্তার, 30% ইঞ্জিনিয়ার, মোট পুরুষ। আচ্ছা, পুরুষের কথা যখন আমরা বলবো, যে পুরুষের মধ্যে আবার পার্সেন্টেজ করতেছে, পুরুষের ক্যাটাগরি করতেছে, পুরুষের মধ্যে 50% ডাক্তার, 30% ইঞ্জিনিয়ার, বাকি 40 জন ব্যবসায়ী। তাহলে পুরুষ এখন কিন্তু আমার 100%। এই 100% পুরুষের মধ্যে 50% হচ্ছে আমার ডাক্তার গেছে, ডক্টর। তারপরে আমার বলতেছে 30% হচ্ছে আমার ইঞ্জিনিয়ার, আর হচ্ছে বাকি আরো 40 জন। 50% আর 30% মোট হচ্ছে 80%। এখন এই যে মোট 80% মিলায়ে হচ্ছে ডাক্তার আর ইঞ্জিনিয়ার, আর বাকি 40 জন, তাহলে কত পার্সেন্ট? 20% হচ্ছে আমার 40 জন। 20% যদি 40 হয়, 1% তাহলে কত? 40/20। সুতরাং 100% কত? 40/20 গুণন হচ্ছে 100। 5 4 5 20, 200 জন আমরা পেলাম। মোট পুরুষ কিন্তু 200 জন। মোট পুরুষ কতজন? 200 জন। এখন ওই ক্লাবের মোট সদস্য বলতেছে, এই যে 200 জন পুরুষ যে বের করলাম, মোট পুরুষ 200 জন বের করলাম, এটা কিন্তু আসলে পুরুষ, এরা কিন্তু আবার 20% মোট সদস্যের। আরো বাকি পার্সেন্ট কিন্তু মহিলা আছে। তাহলে 80% ইকুয়াল যদি আমার 200 হয়, 100% ইকুয়াল কত? 200 ডিভাইডেড বাই 80 গুণন হচ্ছে 100। ক্যালকুলেশন যদি আমরা করি, 0 0 কাটা, এখানে অর্ধেক করলে 5, অর্ধেক করলে 4, 4 দিয়ে কাটলে 4 50, 5 50 হচ্ছে 250। 250 জন হচ্ছে মোট আমার এই যে ক্লাব আছে, ক্লাবের সদস্য। যদি কিউ বাই পি ইকুয়াল 1/4 হয়, কিউ বাই পি, তবে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ, উপরে প্রথমটাতে দুটাতে পি আছে, আপনি এটা
কিউ বাই পি দেওয়া আছে, তো পি বাই কিউ করে নেন, মানে পরীক্ষা থেকে আপনি যেখানে রাব করতেছেন শুরুতেই এখান থেকে আপনি উল্টায় উঠাবেন, পি উপরে দিলেন কিউ নিচে দিলেন, তাহলে 4 উপরে চলে গেল, নিচে 1 চলে গেল, নিচে কি চলে গেল, নিচে হচ্ছে আমার 1 চলে গেল। এখন এটা দিয়ে বোঝায় পি এর ভ্যালু আসলে 4, কিউ এর ভ্যালু হচ্ছে 1, বা এদের অনুপাত হচ্ছে আসলে 4 আর 1, পি যদি 4 হয় কিউ তাহলে 1। এখন আপনি ডাইরেক্ট এখানে 4 প্লাস 1 আর 4 মাইনাস 1 এরকমও বসাই দিতে পারেন, তাহলে 4 আর 1 এ 5, 4 মাইনাস 1 হচ্ছে 3, 5/3 চলে আসলো। তো এইভাবে করাটাই আমার কাছে মনে হবে আপনাদের জন্য সহজ, এই ছোটবেলায় যোজন বিয়োজন করছেন একই জিনিস, তো আপনার এটা দিয়ে বোঝাচ্ছে, আবার না হলেও উল্টায়ও উঠানোর দরকার নেই, আপনি এমনিই বুঝতে পারতেছেন কিউ উপরে আছে, তার কিউকে আপনি 1 ধরেন, কিউ যদি 1 হয় পি তাহলে কত হবে, পি হচ্ছে 4, তাহলে পি আর 4 সবগুলা মান বসায় দেন 5/3। এর চাইতে আসলে সহজ করে আসলে বোঝানোর কোনো দরকার, মানে বোঝার কোনো চেষ্টারও করার দরকার নাই। এবার এই প্রশ্নটা দেখুন, এ কিউব মাইনাস 9 প্লাস এ প্লাস 1 কিউব রাশিটির একটি উৎপাদক যদি এ মাইনাস 1 হয়, অপর উৎপাদক কোনটি? তো আপনাকে প্রশ্নটা সহজ করে দিল। এখন যেটা করতে হবে, এ প্লাস 1 হোল কিউব আছে, একে সূত্রে ফেলে দেন, এ কিউব মাইনাস 9 প্লাস এ কিউব প্লাস 3 এ স্কোয়ার ইন্টু 1 প্লাস 3 এ প্লাস 1, এ প্লাস 1 কিউবকে আমি সূত্র ফেলে দিলাম, সূত্র ফেলে এ কিউব প্লাস 3 স্কোয়ার প্লাস 3a প্লাস 1। এবারে এ কিউব 2a কিউব প্লাস 3a স্কোয়ার প্লাস 3a মাইনাস 9 প্লাস 1, তাহলে একটা মাইনাস 9 থেকে প্লাস 1 যদি যোগ করি তাহলে মাইনাস 8। এবার আমি কিন্তু দ্বিতীয় লাইনের আগে তৃতীয় লাইন করব, কারণ আমার ত্রিঘাত সমীকরণ, ত্রিঘাত থেকে উপরের দিকে গেলেই দ্বিতীয় লাইনের আগে তৃতীয় লাইন করব, এবং সেখানে উৎপাদক দেওয়াই আছে, আমার আর চেক করে দেখতে হবে না কোনটা আর দিলে আমার 0 হচ্ছে, এর কোন মানের কারণে আমার 0 হচ্ছে এটা চেক করার দরকার নেই, কারণ আমার একটি উৎপাদক বলাই আছে, a মাইনাস 1 a মাইনাস 1 a মাইনাস 1, আমি 3 বার দিয়ে দিলাম। এখন এখানে এ কিউব মিলাইতে হবে, আছে হচ্ছে এ কিউব মিলানোর জন্য 2a স্কোয়ার দিয়ে গুণ করে দিলাম, তাহলে 2a স্কোয়ার ইন্টু এ 2a কিউব, 2a স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2a স্কোয়ার, এখানে প্লাস 3a স্কোয়ার, সেখানে আমার মাইনাস 2, তাহলে এই মাইনাস 2 কে এখন প্লাস 3 বানাইতে গেলে আমার কিন্তু এই মাইনাস 2 এর সাথে প্লাস 5 করতে হবে, কারণ মাইনাস আমার 2 এর সাথে আমি যদি প্লাস 5 করি তাহলে আমার মাইনাস 3 আমি পাবো। এখানে আমি প্লাস 5 যেহেতু করব, প্লাস 5a দিয়ে আমি গুণ করে দিলাম, তাহলে 5a কেন দিলাম, কারণ a স্কোয়ার আমার লাগবে, তাহলে 5a ইন্টু a প্লাস 5a স্কোয়ার, 5a মাইনাস 1 মাইনাস 5a, এখন আমার এখানে মাইনাস 5a কিন্তু লাগবে হচ্ছে প্লাস 3a, তাহলে মাইনাস 5কে প্লাস 3তে করব, এখানে কি করতে হবে, 8কে আমি যোগ করতে হবে, মাইনাস 5 প্লাস 8 ইকুয়াল হচ্ছে আমার প্লাস 3। সুতরাং আমি এখানে কত দিয়ে গুণ করব, প্লাস 8 দিয়ে গুণ করে দিলাম, প্লাস 8 দিয়ে গুণ করলে আমি প্লাস 8-এ প্লাস 8 মাইনাস 1 মাইনাস 8, এই যে মাইনাস 8 মিলে গেছে। এখন আমার a মাইনাস 1 কমন নিয়ে নিলে এখানে 2a স্কোয়ার প্লাস এখানে 5a প্লাস 8, অপশনগুলো দেখি, বলতেছে a মাইনাস 1 একটা উৎপাদক, এটা বাদে আর একটা কি, 2a স্কোয়ার প্লাস 5a প্লাস 8, 2a স্কোয়ার প্লাস 5a প্লাস 8, ক নাম্বার হচ্ছে আনসার। এবার এ জাতীয় ম্যাথের জন্য আমি নিচে কোনো সময় রুট জাতীয় জিনিস রাখা যাবে না, ভালো করে মাথায় রাখবেন, নিচে কোনো সময় রুট জাতীয় জিনিস রাখবো না। নিচে যদি রুট জাতীয় জিনিস না রাখতে চাই, এটা উঠানোর জন্য একটাই হচ্ছে প্রসেস, সেটা হচ্ছে উভয় পক্ষকে বর্গ করা একটা প্রসেস হইতে পারে, কিন্তু সবচেয়ে যেটা আপনার এই সময় করতে হবে সেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রে অ্যাপ্লাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখেন নিচে প্লাস আছে, আপনি তাহলে কি করবেন, মাইনাস দিয়ে এ মাইনাস বি, এ প্লাস বি আছে, এ মাইনাস বি গুণ করবেন, প্লাস 6
√6 প্লাস 2 আছে, আপনি √6 মাইনাস 2 দিয়ে গুণ করে দিলেন। এ প্লাস বি দেওয়া আছে, এ মাইনাস বি দিয়ে গুণ করলেন। নিচে যদি গুণ করেন তাহলে তো উপরেও গুণ করতে হবে, না হলে কি মানে এইটা কোনো কিছু কি ভ্যালিড? আপনি হাওয়াই থেকে একটা জিনিস নিয়ে এসে নিচে গুণ করে দিচ্ছেন। নিচে গুণ করা মানে সমতা ঠিক রাখার জন্য উপরেও গুণ করতে পারেন, যেন কেটে দিয়ে দুইটা ভ্যানিশ করে দিতে পারেন। এবারে ক্যালকুলেশন যদি করেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে আছে √2 গুণন √6 মাইনাস 2√2। এখন এখানে আপনারা কি করতে পারেন, √6 কে স্কোয়ার করা মানে 6 মাইনাস 2 কে স্কোয়ার করা মানে 4। এবার √2 আর √6 মানে √2 দুইটাই যেহেতু রুটের নিচে আছে, তাহলে √6 গুণন √2 গুণ করে দেন, তাহলে √12। √12 কে আবার 4 গুণন 3, 4 কে আমি রুটের বাইরে নিয়ে আসলে 2√3। তো আপনি এখানে লিখতে পারেন 2√3 মাইনাস 2√2। 6 থেকে 4 যদি বিয়োগ করেন তাহলে 2ই হয়, 6 থেকে 4 বিয়োগ করলে 2 হয়। এবার 2 এখান থেকে 2 যদি উপরে কমন নেন, 2 কমন নিলে √3 মাইনাস √2, নিচে 2 আছে, কেটে দিলে শুধু থাকতেছে √3 মাইনাস √2, √3 মাইনাস √2। গ নাম্বার হচ্ছে আনসার। এবার এই একটা ধারার হচ্ছে অসীমতক সমষ্টি। অসীমতক সমষ্টি আপনাদের কি অবস্থা বলুন তো একটু। অসীমতট হচ্ছে সমষ্টির সূত্র হচ্ছে a ডিভাইডেড 1 মাইনাস আর, a ডিভাইডেড 1 মাইনাস আর। হ্যাঁ, তো এখন এই ধারাটা দেখেন তো, প্রথম পদ a হচ্ছে 1, 1 এর সাথে যদি আপনি হাফ গুণ করেন তাহলে হাফ হয়, এই যে দ্বিতীয় পদ। আবার দ্বিতীয় পদ হাফের সাথে যদি আরো হাফ গুণ করেন তাহলে 1/4 হয়, দেখেন তৃতীয় পদ। এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে অনুপাত আর এর ভ্যালু হচ্ছে হাফ। এইটা একটা গুণোত্তর ধারা, নির্দিষ্ট একটা জিনিস আর বারবার গুণ আকারে আছে, আর এর ভ্যালু হচ্ছে হাফ। অসীমতট সমষ্টি, অসীমতট সমষ্টি ইকুয়াল হচ্ছে a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এর ভ্যালু হচ্ছে আমার 1, 1 মাইনাস 1/2। ক্যালকুলেশন যদি করেন 1 2 এখান থেকে আছে, তাহলে 2 মাইনাস 1, 1 আছে, 2টা উপরে চলে যায়, 2 আসবে। এই হচ্ছে আনসার, খ নাম্বার। খ নাম্বার হচ্ছে আনসার। বলেন, বলে যে আপনাদের কি অবস্থা, কমেন্ট দেখতে একটু প্রবলেম হচ্ছে দেখছি। খ গ এক একজন খ বলতেছেন, কেউ গ বলতেছেন। খ হচ্ছে আনসার। এবার এই প্রশ্নটা 15 মিটার লম্বা একটি স্কেলের এক প্রান্তে 10 কেজি ওজন বাঁধা হয়েছে 15 মিটার। এই ধরেন এইটা হচ্ছে আমার পুরোটা 15 মিটার, এই প্রান্তে 10 কেজি ওজন আপনি বেঁধে দিছেন, ঝুলে আছে। এবারে বলতেছে একই প্রান্ত থেকে স্কেলের দৈর্ঘ্য 3:2 অনুপাতে, তার মানে একদিকে 3 ভাগ আর একদিকে 2 ভাগ, একদিকে 3 ভাগ আর একদিকে 2 ভাগ, মোট কিন্তু 5 ভাগ করে ফেলছেন। এত অনুপাতে একটি পেরেক লাগানো হয়েছে, তাহলে মোট 5 ভাগ, 15কে যদি 5 ভাগ করেন প্রতি ভাগে পড়তেছে 3 5 15। এবার বলতেছে 3:2 অনুপাত, এই যে 5 ভাগ করছেন একদিকে থাকবে 3 ভাগ, তার মানে 3 তিরিক্ষে 9, এই 15-র একদিকে থাকবে 9 মিটার আর আরেক দিকে থাকবে 6 মিটার। এখানে পেরেক আছে। এখন বলতেছেন এক প্রান্তে তো 10 কেজি ঝোলাইলেন, আর এক প্রান্তে কতটুকু ওয়েট ঝোলালে, কতটুকু ভর ঝোলালে আপনার এই পেরেকের এখানে কাটাটা ভারসাম্য থাকবে। এই যে
যখন দাড়িতে করে কোনো কিছু মাপ দেন যে এইভাবে তুলে দুই পক্ষে সমান হলে দাড়িটা আসলে সোজা থাকে, এরকম বাঁকা চাকা হয় না, তো এরকম থাকবে। তো এইরকম কখন থাকবে মাথায় রাখবেন, এই যে আপনার যে জায়গাতে ভারসাম্যটা আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন, যে পয়েন্টে ভারসাম্যটা হবে সেই পয়েন্টটা, তার মানে পেরেকের যে পজিশন, এখানে যে সবসময় পেরেক থাকবে ব্যাপারটা তাও না, এখানে অন্য কিছু মেনশন করা থাকতে পারে, মিডল পয়েন্টটা ভারসাম্য বিন্দু যেটাকে বলা হয়। তো আমার সব সময় বাম সাইডের গুণফল আর ডান সাইডের গুণফল সমান হবে বলের ভ্রামক। বাম সাইডের গুণফল, গুণফল কি কি, যে ভরটা যে আপনি ওজনটা যে ঝুলাইছেন বা বল যেটা থাকবে সেইটা, এবং এদের যে লেন্থটা আছে যেমন 9 মিটার, তার মানে এদিকে 10 গুণন 9 90, এই সাইডেও তাহলে 90 হইতে হবে, তাহলে ডাব্লিউ আর 6, তাহলে এই ডাব্লিউ আর 6 এই সাইডেও আমার 90 হইতে হবে। এবার চিন্তা করেন তাহলে 9 × 90, এই দেখে 6 কত, 6 কততে 90 হয়, 6 15 90 হয়, তাহলে এখান থেকে আনসার কিন্তু গ নাম্বার। আর না হলে আপনি যেটা করতে পারেন 9.90 এটাকে 6W, সুতরাং W ইকুয়াল 90/6 দিয়ে 15 আপনারা এইভাবেও আনসার বের করতে পারেন, যার যেটা ভালো লাগে। ঠিক আছে, মাথায় রাখবেন বাম সাইডের গুণফল, বাম সাইডের কার গুণফল, যে বল, বল এখানে আসলে কি দেওয়া আছে, ভর দেওয়া আছে, কেজির সাথে 9.8 গুণ করলে আসলে জি থেকে জি গুণ করে দিলে আসলে ওয়েটটা পাবেন। তো এই জায়গাতে যেহেতু এই পাশেও আমার মাস, এই পাশেও মাস, কোনো সমস্যা নাই, কারণ 9.8 দিয়ে দুই পক্ষকেই আমি কোনো পক্ষকেই গুণ দিচ্ছি না, মানে ভাগ দিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে ব্যাপারটা, ওইদিকে যাওয়ারই দরকার নাই, যেহেতু ফিজিক্সের ব্যাপার, বলবিদ্যার ব্যাপার। হ্যাঁ, এবার একটু মাথা ঠান্ডা করে এই সহজ সম্ভাবনাগুলো বুঝে নেন, যে সম্ভাবনাগুলো আসে এগুলো কিন্তু সহজই থাকে। একটি ব্যাগে, একটা ব্যাগ আছে, দুইটা লাল, 3 সবুজ, 2 নীল বল আছে। যদি দৈবভাবে, মানে কোনো কিছু না দেখে গোলমাল করে দুইটা বল নিয়ে নিছেন, প্রতিবারই এলোমেলো করে একটা বল টুক করে নিচ্ছেন, দুইটি বল যদি নেওয়া হয় তাহলে বল দুইটির কোনোটি নীল না হওয়ার সম্ভাবনা। মোট আছে কয়টা, 2 3 5 আর 2 হচ্ছে 7, মোট আছে 7, নিচে কিন্তু মোট সংখ্যা যাবে। তাহলে প্রথমে যখন আমি একটা বল উঠাবো, প্রথমে যখন আমি একটা বল উঠাবো, তাহলে ওই বলটা নীল হওয়া যাবে না, দুইটির কোনোটি নীল না হওয়ার সম্ভাবনা। তো নীল আছে কয়টা, নীল যে এই যে দুইটা যে নীল আছে, এই নীল দুইটা কিন্তু বাদ দিয়ে আমাকে কাজগুলা করতে হবে, কারণ নীল উঠাই যাবে না। এখন আমি এই 7টা থেকে নীল বাদে আছে কয়টা, 5টা। তো প্রথম যে বলটা আমি উঠাবো এইটা নীল না হওয়ার সম্ভাবনা হচ্ছে 5/7, 5 হচ্ছে আমার অনুকূল যেগুলো আমি চাই, আর মোট হচ্ছে 7, সম্ভাবনা তো নিচে কিন্তু মোট যে আমার ঘটনা হওয়ার সম্ভাবনা সেটা থাকবে, আর উপরে হচ্ছে আমার অনুকূলে কয়টা আছে। তাহলে নীল বাদ দিয়ে হচ্ছে 5/7, এটা হচ্ছে প্রথমটা। এখন একটা তো আমি নিয়েই নিছি ভাই, একটা যখন নিয়ে নিব তখন মোট এখন কয়টা থাকবে, মোট কিন্তু আর থাকবে 6টা। একটা যখন নিয়ে নিচ্ছেন মোট, তখন আপনার কয়টা থাকবে, মোট থাকবে হচ্ছে 6টা। ওকে ভালো, মোট যখন 6টা এখানে আছে, এখন মোট কিন্তু 6টা, দ্বিতীয় বলটা উঠার সম্ভাবনা, কিন্তু দ্বিতীয় বলটা কিন্তু কোন নীল হওয়া যাবে না। তাহলে দ্বিতীয় বলটা, প্রথমে তো একটা নীল উঠাই ফেলছেন, তাহলে 5টা থেকে একটা উঠাই ফেলে এখন নীল কিন্তু আর থাকবে 4টা, এজন্য 4/6। এখন এইটা যেহেতু দুইটা আলাদা আলাদা, মানে আমার একটা পূর্ণ ঘটনা, মানে দুইটা বল উঠাচ্ছি, তখন আমাকে এখানে গুণ করতে হবে। প্রথম বলটা ওঠার সম্ভাবনা, দ্বিতীয় বলটা ওঠার সম্ভাবনা, গুণফলটাই হচ্ছে মোট সম্ভাবনা, মানে দুইটার সম্ভাবনা। এখন যদি গুণ করি, কাটাকাটি আমরা করতে পারি, এখানে 2, এখানে 3, 3 সাথে 21, 5 দুগুণে 10, 10/21। এখন এইটাকে যদি আপনারা কম্বিনেশন দিয়ে করেন তাহলে একদম ইজি হয়, সেটা হচ্ছে মোট 7টা, 7টা থেকে দুইটা নেবেন 7C2, আর আমার নীল হওয়া যাবে না, তাহলে নীল বাদে আছে 5টা, 5টা থেকে দুইটা 5C2, এইটার ক্যালকুলেশন করলেও কিন্তু ওই আপনার কত আসবে, 10 বাই হচ্ছে আপনার 21, ইংরেজি বাংলা মিক্স হচ্ছে 10/21। এবারে এইটা করাচ্ছি, সাথে সাথে এটা আপনাদের আরেকটু ক্লিয়ার হবে। একটা থলিতে 3টি সবুজ, 2টি লাল বল আছে, অপর আরেকটা হচ্ছে আপনার থলিতে
দুইটি সবুজ আছে, দুইটি সবুজ, 5টি লাল। ওকে, নিরপেক্ষভাবে প্রত্যেক থলি থেকে একটি করে বল, তার মানে এই থলি থেকে একটা থেকে তুলবো, এই থলি থেকে একটা তুলবো, দুইটি বলের মধ্যে অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাবনা, অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাবনা বলতেছে। তাহলে অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাবনা, অন্তত একটি সবুজ মানে কি একটাও সবুজ হলেও হবে, আবার যদি দুইটাই সবুজ হয় তাও কোনো সমস্যা নাই। একটা সবুজ হলে অন্তত দেখা যাচ্ছে যে আমি এই বল থেকে সবুজ পাইছি, এই বল থেকে সবুজ পাই নাই, অথবা এখান থেকে সবুজ পাইছি, এখান থেকে সবুজ পাই নাই, অথবা এখানেও সবুজ পাইছি, এখানেও সবুজ পাইছি। তিনটা সম্ভাবনা বের করা লাগবে। তো তিনটা সম্ভাবনা বের করার চাইতে আপনারা একটু ভালো করে খেয়াল করেন, যখন বলছে দুইটি বলের অন্তত একটি সবুজ, তখন আমি প্রথম বল থেকেও লাল বের করব, যে লালের সম্ভাবনা, দ্বিতীয় ব্যাগ থেকেও লালের সম্ভাবনা বের করব, প্রথমে যে কাজটা করব। এখন প্রথম যে আমাদের ব্যাগটা থেকে লাল উঠার সম্ভাবনা কত, 3 2 5, মোট আছে 5টা, নিচে তো মোট সংখ্যা যাবে, তাহলে এখানে লাল, এখানে 5 2 7 হচ্ছে মোট। এখন লালের সম্ভাবনা, লাল আছে কয়টা, দুইটা, তাহলে 2/5। এখানে লালের সম্ভাবনা, লাল আছে কয়টা, 5টা, 5/7, 5/7। তাহলে প্রথমটাতেও লাল, দ্বিতীয়টাতেও লাল, এর সম্ভাবনা কত, দুইটিতেই লালের সম্ভাবনা কত, দুটিতেই লালের সম্ভাবনা 2/5 গুণন 5/7, 5 5 কাটা 2/7। এখন যেটা আমাকে করতে হবে, যে এটা কিন্তু দুটিতেই লালের সম্ভাবনা, দুইটাই লাল, 7 ভাগের 2 ভাগ, এক হচ্ছে আমার মোট সম্ভাবনা হচ্ছে 1, 1 থেকে যদি আমি এখন এই 2/7 বিয়োগ করি, তাহলে 7 5/7 মানে 7 ভাগের 5 ভাগ। এটা আসলে কি, দুইটাই লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে 7 ভাগের 2 ভাগ, আর দুইটাই লাল ছাড়া মানে কি, যে কোনো একটা অন্তত একটা সবুজ হয়ে যাবে, তখন দুইটাই লাল বাদে কি অন্তত একটা সবুজ হয়ে যাবে, তাহলে দুইটাই লালের সম্ভাবনা 2/7, তাহলে অন্তত একটা সবুজ হচ্ছে 1 - 2/7, 5/7। এই হচ্ছে সমাধান। এবারে একটা বাক্সে 4টা লাল, 3টা নীল, 4 লাল, 3 হচ্ছে আমার নীল, 2 হলুদ, 1টা সবুজ বল আছে। মোট হচ্ছে 4 3 7, 2 9, 1 10টা বল আছে। কমপক্ষে কয়টা বল উঠালে সেখানে অন্তত একটা লাল বল থাকবেই। এক লাল আছে কয়টা, লাল আছে হচ্ছে 4টা, লাল আছে হচ্ছে 4টা। এখন লাল বাদে আছে 3 2, লাল বাদে কয়টা আছে, 3 2 5 1 6। প্রথমটা উঠালাম, সবুজ তো উঠতে পারে, এরকম করে 2 3 4 5, আমি তো 6টা বল একে একে করে উঠালাম। এরকমও তো হইতে পারে যে 6টাই আসলে এই নীল উঠছে, 3টা হলুদ উঠছে, 2টা একটা সবুজ, হইতে তো পারেন, তাই তো, মানে সম্ভাবনা তো আছে। তাহলে বলতেছে যে অন্তত কয়টা বল উঠে একটা লাল থাকবেই, কোনো সম্ভাবনাই নাই যে লাল একটা উঠবে না, লাল একটা অন্তত থাকবেই। কিন্তু আমি 6টা বল উঠালাম, এই 6টা তো এই 6টাই হয়ে যাইতে পারে, লাল 4টাই বাদ আছে, লাল 4টাই ব্যাগের একদম নিচে আছে, আমি উপর থেকে উঠাচ্ছি, তো এই নীল হলুদ আর সবুজ উঠে গেল। তাহলে 6টা বল উঠাইলে 6টাই লাল ছাড়া হওয়ার পসিবিলিটি কিন্তু আছে। তাহলে আমি যদি একটা বল অন্তত একটা লাল চাই, তাহলে অন্তত এই 6টার পরে আর একটা, মোট 7টা তুলতে হবে, কারণ ভাগ্য খারাপ হলে তো 6টার 6টাই ওই নীল হলুদ আর সবুজ হয়ে যেতে পারে। এইটা কিন্তু এইটা কমন একটা টপিক পরীক্ষার জন্য, আপনার ব্রেন নিয়ে খেলবে, খুবই সহজ খেলা, কিন্তু এরপরেও আপনি ভুল করতে পারেন। সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করুন। মধ্যকের জন্য আপনাকে যেটা করতে হবে, মধ্যক বের করা মানে সবচেয়ে মধ্যের সংখ্যাটা কত। ধরেন আপনাকে আমি বললাম 11 12 13, 3টা সংখ্যা আছে, মধ্যককে আপনি বললেন মাঝে যে আছে সেই তো ভাই মধ্যক, তো বুঝতেই পারতেছেন। তাহলে
আমার যখন মাঝের সংখ্যাটা আমি খুব সহজে বের করে ফেলতে পারবো, তাহলে ওইটাই মধ্যক। আর মধ্যক বের করার জন্য আমাকে যেটা করতে হবে, ছোট থেকে বড় ক্রমান্বয়ে সাজাতে হবে। ছোট থেকে বড়তে আমাকে সাজাতে হবে। এখন প্রবলেমটা গ্যাঞ্জাম হয় 11, 12, 13, 14, এই জোড় সংখ্যক চারটা, এখানে কয়টা আছে, 1, 2, 3, 4। এখন মাঝেরটাকে, মধ্যক মানে যে মাঝে আছে, তো মাঝে তো কেউ নাই, কারণ মাঝে তো আমি দুইটা বলতে পারি, কারণ 12কে কি মাঝে বলতে পারবো না, 12 আর 13-র মাঝখানে মধ্যক আছে। তাহলে যদি জোড় সংখ্যক সংখ্যা থাকে, তখন ভেতরের যে দুইটা থাকবে, সেই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, তার গড়। এখন 12 আর 13 যোগ করে 25, 25কে 2 দিয়ে ভাগ করলে 12.5, এইটা হচ্ছে মধ্যক। তাহলে মধ্যক মিডিলের যে সংখ্যাটা, যদি বেজোড় হয় তাহলে তো মিডিল বের করা খুবই সহজ, কিন্তু জোড় সংখ্যক সংখ্যা থাকলে মিডিল তো আর বের করা যাচ্ছে না, তখন ভেতরের দুইটার গড়ই হচ্ছে আমার মধ্যক। এখন আমাকে প্রথমে যে এলোমেলো করে ডাটাগুলা দেওয়া আছে, একে সাজাইতে হবে। তাহলে আগে ছোট আমি 13, 11 দেখতেছি, 11 বাদ দিয়ে দিলাম। 11-র পরে কি আছে, এই যে এখানে 12 আছে, তাহলে 12 বাদ দিয়ে দিলাম। 12-র পরে 11, 12, 14 কি আছে, না 14 নাই, তারপরে 15 আছে, তাহলে 15 দিয়ে দিলাম। তারপরে 15, 16 নাই, 17, তারপরে 17, 18, তাহলে 17 দিলাম, 18 দিলাম। এরপরে হচ্ছে 18, 19 কি আছে, হ্যাঁ 19 আছে, 19 দিলাম। তারপরে 20 আছে, 20 নাই, তারপরে 21 আছে, হ্যাঁ 21 দিয়ে দিলাম। তারপরে 22 আছে, 22 দিয়ে দিলাম। তারপরে 23 কি আছে, হ্যাঁ 23ও দেখতেছি, 23 আছে, 23 দিয়ে দিলাম। তারপরে 24 কি আছে, 24 নাই। 25 আছে, 25 দিয়ে দিলাম। তারপরে 26 কি আছে, হ্যাঁ 26 আছে, 26 দিলাম। 27 আছে, 27 দিলাম। তাহলে 26, 27। তারপরে 28 নাই, 29, তারপরে 30 দিয়ে দিলাম। মোট কয়টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তাহলে এই যে 14টা, এই 14টা যেহেতু জোড় সংখ্যা, তাহলে ভেতরের 1, 2, 3, 4, 5, 6, 7, এই যে 7তমটা 21 আর 22, এদের গড়টাই হবে আমার মধ্যক। 21 আর 22-এর গড় হচ্ছে 21.5। আশা করি বুঝতে পেরেছেন। অসমতাটির সমাধান সেট নিচের কোনটি, x² প্লাস 6x মাইনাস 27, এটা আগে লেস দেন 0 আছে, তো আগে আমি এটার মিডল টার্ম করে ফেলি। 3 নং 27, x² প্লাস 9x মাইনাস 3x মাইনাস 27, x কমন নিলে x প্লাস 9 মাইনাস 3 যদি কমন নেন x প্লাস 9। এখন x প্লাস 9, x মাইনাস 3 লেস দেন 0। ভালো করে মনোযোগ দিবেন, জিনিসটা কঠিন, আবার কিন্তু পেচ লাগে অনেকের। দুইটা রাশি বা দুইটা সংখ্যা চিন্তা করেন, লেস দেন 0, লেস দেন 0 মানে 0-র চাইতে ছোট, মানে ঋণাত্মক সংখ্যা। 0-র থেকে ছোট মানে কি, নেগেটিভ নাম্বার না, 0-র চাইতে ছোট কি থাকে, -1, -2, -3। তো দুইটা রাশি বা দুইটা সংখ্যার গুণফল কখন নেগেটিভ হয়, যখন দুইটার মধ্যে যে কোনো একটা নেগেটিভ হয়। আমরা জানি প্লাস আর প্লাস যদি গুণ করেন, প্লাস প্লাসে প্লাস হয়, মাইনাস আর মাইনাস গুণ করলে মাইনাস মাইনাসেও প্লাস হয়। শুধুমাত্র প্লাস আর মাইনাস গুণ করলে আপনার মাইনাস হবে, অথবা মাইনাস আর প্লাস গুণ করলে কি হয়, মাইনাস হয়। এখানে যেহেতু আমার দুইটা রাশির গুণফল 0-র চাইতে ছোট, মানে নেগেটিভ, গুণফলটা নেগেটিভ, তাহলে অবশ্যই এ যদি নেগেটিভ হয় এ পজিটিভ, আর এ যদি পজিটিভ হয় এ নেগেটিভ। এটা তো বুঝতে পারতেছেন, ভালো করে মাথায় রাখেন এই টপিকটা যারা এর আগে বুঝতেন না। এখন আমরা তাহলে একবার করতে পারি এরকম, যে এ নেগেটিভ ধরলাম, x প্লাস 9 যদি নেগেটিভ হয়, আমাকে x মাইনাস 3 অবশ্যই পজিটিভ ধরতে হবে, না হলে তো গুণফল আসলে 0-র চাইতে ছোট হবে না। আবার x প্লাস 9 যদি আপনি পজিটিভ ধরেন, গ্রেটার দেন 0 ধরেন, অবশ্যই x মাইনাস 3 লেস দেন 0 ধরতে হবে। তো x প্লাস 9 গ্রেটার দেন যদি লেস দেন যদি 0 হয়,
এখন এক্স এই 9টা এই পাশে নিয়ে গেলে -9, তাহলে এক্স এর ভ্যালু 9 এর চাইতে ছোট, আর এখান থেকে আমি কি পাচ্ছি, এক্স এর ভ্যালু 3 এর চাইতে বড়। তাহলে এক্স এর ভ্যালু 3 এর চাইতে বড় আর -9 এর চাইতে ছোট, এই পাশে পেলাম। এবার এখান থেকে আমি কি পাচ্ছি, এক্স পাচ্ছি -9 এর চাইতে বড় আর এক্স পাচ্ছি 3 এর চাইতে ছোট। এক্স হচ্ছে 3 এর চাইতে বড়, আবার -9 এর চাইতে ছোট, এক বড় চলে গেল। এর সংখ্যা রেখা চিন্তা করলে এই পাশে 3 আছে, 3 এর চাইতে বড়গুলা, আর এই পাশে এখানে 0, আর এই পাশে এখানে আমি চিন্তা করলাম -9 আছে, এই দিকে চলে যাচ্ছে, তো এটা গ্যাপ থেকে যাচ্ছে। তো এই সাইডেরটা এরকম কি কোনো অপশনে আছে? না, অপশনে কিন্তু এরকম নাই। এখন এই দিকে কি বলতেছে, এক্স হচ্ছে -9 এর চাইতে এক্স বড়, তাহলে নিচের দিকে -9 থাকবে আর উপরের দিকে +3 থাকবে। এই যে -9 নিচের দিকে আর উপরের দিকে +3, তাহলে গ নাম্বার হচ্ছে আনসার। এখন এখানে কিন্তু এর আগেই এক সমাধানে আমি কিন্তু বলেছিলাম যে এই ফার্স্ট ব্র্যাকেট মানে কি বোঝায়, x ইকুয়াল -9 3 দিয়ে বোঝায় x এর ভ্যালু -9 এর চাইতে বড় আর +3 এর চাইতে ছোট, কিন্তু ইনক্লুড না। কিন্তু যদি এরকম বোঝায় তো x ইকুয়াল থার্ড ব্র্যাকেট দিয়ে বলতো -9 আর 3, থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝায় যে x এর ভ্যালুটা আমার -9 এর চাইতে বড় এবং সমানও হইতে পারে, যে ইকুয়াল, আবার x এর ভ্যালু লেস দ্যান ইকুয়াল 3। তাহলে থার্ড ব্র্যাকেট থাকা মানে ওই ভ্যালুটা ইকুয়াল হওয়া, এই যে থার্ড ব্র্যাকেট থাকা মানে ইকুয়াল হওয়া, আর ফার্স্ট ব্র্যাকেট থাকা মানে নট ইকুয়াল। ঠিক আছে, এইটা মাথায় রাখতে হবে। আর যদি এরকম হইতো x ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -9 আর 3, তাহলে এটা কিন্তু সেটের উপাদান বোঝায়, তখন বোঝায় x এর ভ্যালুই দুইটা, একটা হচ্ছে -9 আর আরেকটা হচ্ছে আমার 3। তো এই ব্র্যাকেট দিয়ে কোনটার কি কাজ, এটা কিন্তু আমাদের মাথায় নিতে হবে। এই প্রশ্নটা আমরা একটু বোঝার চেষ্টা করি। x এর ভ্যালু দেওয়া আছে এখানে x³ প্লাস 8/x³ এর মান কত। x এর ভ্যালু দেওয়া আছে, এবার 1/x আমার কত বের করতে হবে। এখানে 1/x তাহলে কত হবে, √5 প্লাস √3, উল্টায় যাবে যেহেতু x এর এখানে কিছু নাই মানে 1 আছে। এখন কি বলছি, আজকের এক ব্যাখ্যাতেই কিন্তু বলছি যে নিচে কোনো সময় আমি রুট জাতীয় জিনিস রাখবো না, আর নিচে রুট জাতীয় জিনিস রাখবো না তখন আমার কি করতে হবে, এই জিনিসটা a প্লাস b আকার আছে, এখন আমি a মাইনাস b দিয়ে গুণ করে দিব, তাহলে √5 প্লাস √3 আছে, √5 মাইনাস √3 দিয়ে গুণ করলাম। এখন ও নিচে যেহেতু গুণ করছি উপরেও কিন্তু আমাকে গুণ করতেই হবে, √5 মাইনাস √3, √5 এর উপর স্কোয়ার, তাহলে √5 এর উপর স্কোয়ার মাইনাস √3 এর উপর স্কোয়ার, তাহলে রুট আর স্কোয়ার উঠে যাক, এখানে শুধু 5, রুট আর স্কোয়ার উঠে যায় 3, 5 থেকে 3 বিয়োগ করলে আমার 2, তাহলে কি পাচ্ছি, হচ্ছে √5 মাইনাস √3 নিচে 2। এবারে এই যে আমার যে রাশিটা আছে x³ প্লাস 8/x³ এর ভ্যালু বের করতে বলছে। x³ 8 কে আমরা 2³ আর x³ নিচে 8 কে 2³ আকারে লিখলাম। এখন আমি x³ প্লাস 2/x³ হোল কিউব আকারে লিখলাম, লিখতে তো পারি। তাহলে x³ আর 2/x হোল কিউব, এটাকে সূত্র ফেলে দিব। আমরা কি জানি, a³ প্লাস b³ ইকুয়াল a মাইনাস b, a³ প্লাস b³ ইকুয়াল a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b। এই সূত্র কি আমরা জানি কি জানি না, আমরা শিখে আসছি, অনেকগুলা ব্যাখ্যাতে আমরা দেখছি। এখন আমরা এখান থেকে বসাই দিতে পারি x প্লাস 2/x হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 2/x x প্লাস 2/x। এখন x এর ভ্যালু জানি দেওয়া আছে, আবার 1/x এর ভ্যালু আমরা পেলাম এইটা। এই x প্লাস 2/x, এখানে আমরা x প্লাস 2/x একে কিন্তু লিখতে পারি x প্লাস 2 ইন্টু 1/x, 2/x কে 2 ইন্টু 1/x। এবার x এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে √5 প্লাস √3 প্লাস
2 ইন্টু 1/x এর ভ্যালু আমরা এখানে বের করলাম √5 মাইনাস √3 ডিভাইডেড বাই 2। √5 মাইনাস √3 ডিভাইডেড বাই 2, 2 2 কাটা, 2 2 যদি কাটা হয় √5 প্লাস √3, √5 মাইনাস √3, তাহলে প্লাস মাইনাস কাটা, √5 প্লাস √5, দুইটা √5, 2√5। এখন এখান থেকে আমি বুঝতেই পারলাম যে x প্লাস 2/x এর ভ্যালু 2√5। এখানে যদি বসাই দেই 2√5 তার উপরে কিউব মাইনাস 3, x আর এই x কাটা, তাহলে 3 2 6, 6 ইন্টু 2√5। 2 এর উপরে কিউব মানে হচ্ছে 8, আর √5 এর উপরে কিউব মানে হচ্ছে √5 গুণন √5 গুণন √5, √5 আর √5 গুণ করলে 5 আর এই √5, তাহলে 5√5 মাইনাস 6 2 12 √5 ইকুয়াল, এই যে 8 আর 5 গুণ করলে 5 8 40 √5 মাইনাস 12 √5, তাহলে 40 থেকে 12 বিয়োগ করলে 28 √5। ঠিক আছে, এগুলো কিন্তু কমন প্রশ্ন। এখন প্রশ্ন আর একটা থাকে এরকম, x এর ভ্যালু থাকে x এর ভ্যালু যেটা সবচেয়ে সর্বাধিক যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে √3 প্লাস √2। এখন √3 আর √2 হইলে নিচে কিন্তু আর এই 2 থাকতো না, তখন 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়ে যায়। এজন্যই মোস্ট অফ দ্য টাইমে যেটা হয় x এর ভ্যালু যে √3 প্লাস √2, তখন 1/x ইকুয়াল হয় √3 মাইনাস √2 দিয়ে সোজাসুজি খুব সহজেই এই ম্যাথটা করতে পারা যায়। আজকে কিন্তু এটাই বলছে যে আজকে বড় বড় ম্যাথগুলা নেওয়া হয়েছে, যেগুলার মাধ্যমে যেগুলা হচ্ছে পরীক্ষাতে আপনি না পারলে আপনি পিছিয়ে যাবে না, কিন্তু পারলে আপনি অনেক বোল্ড একটা লাভ দিতে পারবেন। দুটি নিরপেক্ষ মুদ্রা একসাথে ছুড়লে কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা কত? চিন্তা করেন, এই মুদ্রার এক পাশে হেড থাকে আর এক পাশে টেল থাকে, তাহলে প্রথমটাতে টেল পাওয়ার সম্ভাবনা হাফ, আবার পরেরটাকেও টেল পাওয়ার সম্ভাবনা হাফ, তাহলে দুইটাতেই টেল পাওয়ার সম্ভাবনা হাফ গুণন হাফ 1/4। দুটাতেই টেল পাওয়ার সম্ভাবনা, দুটোতেই টেলের সম্ভাবনা হচ্ছে আমার 1/4। এখন বলতেছে কমপক্ষে একটা হেড, তাহলে দুইটাই টেল যদি না পাই তাহলেই তো কমপক্ষে একটা হেড হয়ে যাবে, তাহলে 4 মাইনাস 1 3/4, এই 3/4 হচ্ছে আমার আনসার। 1 থেকে বিয়োগ করলাম, আগেরটার কিন্তু অনুরূপ এরকম ম্যাথ কিন্তু একটা করলাম। এই জাতীয় ম্যাথের জন্য যেটা করবেন সবসময় কিন্তু আমি বলি এটা খুব প্রয়োজন পরীক্ষার হলের জন্য, অপশন টেস্ট করতে পারা। অপশন টেস্ট করতে পারা, অপশন টেস্ট করলেই দেখেন বুঝতেই পারবেন এক মিলাইতে হবে। প্রথম যদি 2 আর 5 দেন জীবনেও এক হচ্ছে না, 4 3 মিলবেই না, কাটাকাটি তো করতে পারতেন না, 4/3 মাইনাস 2 হচ্ছে আমার 3, হচ্ছেই তো না। 2/6 2/3 তাও হবে না। এবার 6/2, এই একটাই মাত্র দেখেই বুঝতে পারতেছেন যে 6/3 মাইনাস 2/y এর ভ্যালু 2, তাহলে 6/2 2 আর 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, একটার জন্য মাত্র মিলছে, ঘ নাম্বার ছাড়া কিন্তু উপায় নাই। ফাংশনটির রেঞ্জ কত বলেন আমাকে। রুটের নিচে যদি নেগেটিভ কোনো সংখ্যা থাকে, ঋণাত্মক কোনো সংখ্যা থাকে, তাহলে কি ক্যালকুলেশন ভ্যালিড কিছু দেয়? বাস্তবে কিছু দেয় না, অবাস্তব জগতে তখন চলে যায়। এজন্য রুটের নিচে নেগেটিভ থাকতে পারবে না, রুটের নিচে অবশ্যই পজিটিভ ভ্যালু লাগবে। পজিটিভ মানে আমার রুটের নিচে 9 প্লাস এক্স স্কোয়ার আছে, 9 মাইনাস এক্স স্কোয়ার আছে, এর ভ্যালু অবশ্যই জিরোর চাইতে বেশি হইতে হবে, অথবা জিরো হইলেও তো সমস্যা নাই, জিরো অথবা জিরোর চাইতে বেশি। এইটা হইলে এখান থেকে আমি বুঝতে পারতেছি এক্স স্কোয়ারের ভ্যালু লেস দেন অর ইকুয়াল 9, এক্স ইকুয়াল তাহলে প্লাস মাইনাস 3, এখান থেকে আমরা কি বলতে পারি যে -3 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল প্লাস 3। এইটা হচ্ছে রেঞ্জ মানে যেটার সেট আপনি ইনপুট নিতে পারবেন, ইনপুট রেঞ্জ নাকি দেখছেন, যেটা হচ্ছে ডোমেন মানে ইনপুট সেট, যে বৈধ ইনপুটগুলো আছে সেইগুলার সেটকে ডোমেন বলা হয়। ইনপুট যতগুলা বৈধ ইনপুট নিতে পারবো সেগুলো আমার ডোমেন বলা হয়। আর রেঞ্জ হচ্ছে আউটপুট। এখন আপনি আউটপুট কত পাবেন, আউটপুট দেখেন তো 3 যদি বসান তাহলে 9, এখানেও যদি এক্স এর ভ্যালু 3 বসান, 3 স্কোয়ার 9 মাইনাস 9, তাহলে 0 হয়ে যাবে।
আবার যদি এক্স এর ভ্যালু যদি 0 বসান তাহলে 9 মাইনাস 0 তাহলে 3 হয়ে যাবে, তাহলে 0 থেকে 3 পর্যন্ত, তাহলে রেঞ্জটা হবে 0 থেকে 3 এর মধ্যে, 0 থেকে 3 এর মধ্যে, এবং দুইটাই কিন্তু সমান, 0 হইতে পারে 3 হইতে পারে, এজন্য এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, ফার্স্ট ব্র্যাকেট মানে নট ইকুয়াল, কিন্তু এখানে তো ইকুয়াল 0 হইতে পারে, সো গ নাম্বার হচ্ছে আনসার। এইটার জন্য দেখেন আপনারা প্রথমে একটা সরলীকরণ করতে পারেন, 5 ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 27 27, এরপরে 3 টু দি পাওয়ার, এটাকে আপনারা লিখতে পারেন 3 টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 2, কারণ আমরা জানি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m প্লাস n, গুণ আকারে থাকলে যোগ হয়, ঠিক আছে। তো আমার এখানে মাইনাস থাকলে আমি কি করতে পারি, a টু দি পাওয়ার m মাইনাস n কে আমি লিখতে পারি a টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার n, ভাগ আছে a টু দি পাওয়ার m, এটাকে আবার উপরে উঠাই দিলে গুণ আকারে লিখলে মাইনাস n, তা আমি এই কাজটাই করলাম, এই জন্য মাইনাস আসছে, আমি ডিরেক্ট যে মাইনাস 2 দিয়ে দিলাম। 3 টু দি পাওয়ার n, এখানে সেম কাজটা করতে পারি, 3 টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 1, এখন উপরে 3 টু দি পাওয়ার n যদি কমন নেই তাহলে 5, এখানে 5 আছে আর এখানে মাইনাস 27 আর 3 টু দি পাওয়ার স্কোয়ার, তাহলে 27 গুণন 3 টু দি পাওয়ার মাইনাস 2, একে কিন্তু আমরা 27 1 ডিভাইডেড বাই 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9, 9 দিয়ে কাটে কিন্তু 3 থাকতেছে, এখানে আমরা সরাসরি 3 বসায় দিতে পারলাম, 5 মাইনাস 3, আর এখানে যদি আমরা 3 টু দি পাওয়ার n যদি কমন নেই, এখানে কিচ্ছু নাই মানে 1 আছে, আর 3 টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1 ডিভাইডেড বাই 3, তাহলে 1 মাইনাস, এইটাকে আমরা 1/3 আকারে লিখে ফেললাম, এটা কাটা, 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়, এবার 1 মাইনাস 1/3, লসাগু হচ্ছে 3, 3 মাইনাস 1, এখান থেকে আমরা কি করতে পারি 2, 3 মাইনাস 1 2, আর এই 3টা উপরে চলে যাবে, উল্টায় গেল উপরে চলে গেল, 2 2 কাটা, 3 হচ্ছে আমার আনসার। তো এইগুলা কিন্তু মানে সরলীকরণ, আমার আনসার হচ্ছে সহজ, প্রসেস হচ্ছে সহজ, কিন্তু আপনাকে খুব মনোযোগী থাকতে হবে, মনোযোগী থেকে করতে হবে। এই যে দুইটা ইকুয়েশন রেখাদ্বয় পরস্পর লম্ব হলে, রেখাদ্বয় দুইটি রেখার, এটা মাথায় রাখেন, দুটি রেখার ঢালদ্বয় সমান হলে রেখাদ্বয় সমান্তরাল, ঠিক আছে। তার মানে আপনি এখান থেকে লিখতে পারেন যে m1 ইন্টু m2 হলে সমান্তরাল, মানে দুইটা রেখার ঢাল সমান হলে সমান্তরাল, আর যদি 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে m1 গুণন m2, দুইটা রেখার ঢালের গুণফল যদি -1 হয় তাহলে লম্ব। এখন আমার এখানে বলতেছে লম্বের কথা বলতেছে, তাহলে আমার কি হইতে হবে, ঢাল দ্বয়ের গুণফল -1 হইতে হবে, এখান থেকে -1 ঢাল দ্বয়ের গুণফল -1 আমি খুব সহজেই বের করে ফেলতে পারি, ঢাল একটা সমীকরণকে y ইকুয়াল mx প্লাস c এই আকারে নিয়ে যাবেন, mটা হচ্ছে ঢাল, y কে এক সাইডে রাখবেন আর x সহ অন্যগুলাকে অন্য সাইডে দিয়ে দিবেন, এখানে যদি y কে এক সাইডে নিয়ে নেন, তার মানে y কে যদি এই পাশে y নিয়ে নেন, তাহলে 5kx কে কিন্তু 4 দিয়ে ভাগ হবে, যারা বুঝতেছেন আমি তাদের জন্য করতেছি, ধরেন এটাকে 5kx প্লাস 7, আর এই 4yটা ডান পাশে চলে গেল, সমানের ডান পাশে, ঠিক আছে। এবারে শুধু y কে আলাদা করতে হবে, তাহলে y কে শুধু y করতে হলে এই পাশে 4 দিয়ে ভাগ করতে হবে। এখন x এর সাথে তাহলে কে থাকতেছে, x এর সাথে এই পাশে কে কে আছে দেখেন, 5k ডিভাইডেড বাই 4, m1 তাহলে কত হচ্ছে, m1 হচ্ছে 5k ডিভাইডেড বাই 4। এখন অনুরূপভাবে এখান থেকে আপনি কি পাবেন, অনুরূপভাবে এখান থেকে এইটা পাবেন, এইটা ওই পাশে গেলে মাইনাস আমার 2x, এইটা ওই পাশে গেলে -2x, 5 দিয়ে ভাগ করলে 5, এজন্য আমরা যেটা করি যে x এর যে সহগ আছে একে y এর সহগ দিয়ে ভাগ করবেন, x এর সহগ ডিভাইডেড বাই y সহগ গুণন -1,
তাহলে এক্স এর সহগ এখানে m2 তাহলে কত হবে, এক্স এর সহগ আছে হচ্ছে আমার 2, ওয়াই এর সহগ হচ্ছে 5 আর মাঝে একটা -1 দিয়ে দিবেন। ঠিক আছে, এখন বলতেছে তারা পরস্পর লম্ব হবে। লম্ব হওয়া মানে এই দুইটার গুণফল 1 হওয়া। লম্ব হওয়া মানে এই যে 5k ডিভাইডেড বাই 4 আর গুণন -2/5 ইকুয়াল অবশ্যই 1 হবে। সরি 1 তো না, -1 হবে, -1। তাহলে এই 5 কেটে দিলাম, এই 2 দিয়ে এই পাশে +2 হইলো, মানে 2 দিয়ে 4 কে কাটলে 2 হইলো, -1 -1 উভয় পক্ষ থেকে ভ্যানিশ হয়ে গেল, 2টা ওই পাশে গেলে তাহলে k ইকুয়াল হইলো 2 + 2। এই হচ্ছে ব্যাপার সমাধান। এই হচ্ছে আমাদের সমাধান, আজকের দিনের লাস্ট ওয়ান। এবং আমাদের পুরা ম্যাথ আয়োজনের শেষ প্রশ্ন, 1000তম প্রশ্ন পুরো ম্যাথ আয়োজনের। এটা যদি আপনারা করতে চাই হলে কোনটি সহজ, অসমতা সমীকরণ থেকে অসমতা x স্কয়ার -3x -4 গ্রেটার দেন 0, 4 কে 4 কে 4, x স্কয়ার -4x প্লাস x -4 গ্রেটার দেন 0, x -4 প্লাস আমাদের কি হবে, সরি এখান থেকে +1 যদি কমন নেই, x -4 গ্রেটার দেন 0, x -4 x + 1 গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 মানে কি হবে বলেন, দুইটাই প্লাস হইতে হবে। গ্রেটার দেন 0 মানে কি হবে, দুইটাই প্লাস হইতে হবে, কারণ গ্রেটার দেন 0 মানে গুণফলটা পজিটিভ, প্লাস গুণন প্লাস ইকুয়াল প্লাস, অথবা মাইনাস গুণন মাইনাস ইকুয়ালও প্লাস। তার মানে হয় x -4 গ্রেটার দেন 0 এবং x + 1 গ্রেটার দেন 0, অথবা x -4 লেস দেন 0 এবং x + 1 লেস দেন 0। যে কোনো একটা হয়, দুইটাই আমার বড় হবে, প্লাস গুণন প্লাস প্লাস, অথবা দুইটাই হচ্ছে 0-র চাইতে ছোট হবে। দুইটাই যদি এখান থেকে, তাহলে x গ্রেটার দেন 4 আর এখান থেকে পাবো x গ্রেটার দেন -1, আর এখান থেকে আমি পাবো x লেস দেন 4 আর এখান থেকে আমি পাবো x লেস দেন -1। এখন -1-এর চাইতে ছোট দেখতেছি, আবার -1-এর চাইতে এখানে ছোট দেখতেছি, আবার -1-এর চাইতে বড়, তো -1-এর চাইতে বড়, এখানে তো 4-এর চাইতেই বড় দেখতেছি। তাহলে এই যে 4-এর চাইতেই বড়, কারণ এখানে আছে হচ্ছে আমার বড়র, যদি আমরা বলি -1-এর চাইতে বড়, -4-এর চাইতে বড়, কোনটা নিব? -4-এর চাইতে সবচেয়ে বড় যেটা আমার -4-এর চাইতে হচ্ছে বড় যেটা, তাহলে কোনটা আছে? এই যে আমাদের 1 নাম্বারটা, আমরা এখান থেকে -4-এর চাইতে বড়, এবং -4-এর চাইতে বড় যখন, আর এই পাশে থেকে আমার কোনটা হইতে পারে যে x লেস দেন -1। যদিও এরকম ভাবে আসাটা উচিত না, প্রশ্ন দিয়ে দিলে তো আপনি আনসার করে দিবেন। তাহলে ক নাম্বারটা হচ্ছে এই ক্ষেত্রে আনসার। আশা করি আপনারা এই যে 1000টা প্রশ্ন, আজকের আমরা 20টা প্রশ্ন লাস্টে একটু বড় বড় নিয়েছিলাম, যেগুলো আসলে মানে খুবই ক্রিটিক্যাল থাকে, বিশেষ করে বিশেষ প্রশ্নগুলোতে এরকম দেখা যায়, সেইগুলো আমরা নিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। আপনারা আপনাদের অনুভূতি ব্যক্ত করবেন, পুরা গণিত আয়োজনটা আপনাদের কেমন লেগেছে সবকিছু হচ্ছে আপনারা জানাবেন। আমি আপনাদের এই আয়োজন থেকে বিদায় নিচ্ছি, ওভারঅল আয়োজন থেকে বিদায় নিচ্ছি না, কারণ আমাদের অনেক অনেক আয়োজন থাকবে। তো আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো আয়োজনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।